চীন থেকে আমাদের উপহার দিতে চাচ্ছেন, কেউ আপনাকে উপহার দিতেই পারেন, উপহার দিলে তো উপহার আপনি গ্রহণ করবেন। এখন সেই উপহারটা যদি তারা যে হাসপাতালটা দিয়েছেন অবকাঠামোগত শুধু যদি স্ট্রাকচারটা তারা করে দেন, সেক্ষেত্রে আমরা খুব বেশি উপকৃত হব না, কারণ আমাদের ম্যানেজমেন্ট করার যে ক্যাপাসিটি বা চিন্তা ভাবনা সেটা খুব একটা ভালো না। তাদের ব্যবস্থাপনায় যদি হাসপাতালটা পরিচালিত হয়, সেক্ষেত্রে আমার বিশ্বাস যে আমরা অনেক বেশি উপকৃত হব। নিউরোসায়েন্সে অনেক ঠিকাদারি প্রতিষ্ঠান আছে, এখন টেন্ডার জমা দেয় না, কারণ কি দিলে কাজ পায় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেকেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মেডিভয়েসের নিয়মিত আয়োজন মেডিভয়েস নিউজ রুমে। দর্শক, মেডিভয়েস নিউজ রুমে আমরা সপ্তাহ জুড়ে স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আমরা আজকেও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছি, আর আমাদের এই আলোচনায় আজ অতিথি হিসেবে যুক্ত রয়েছেন দৈনিক খবরের কাগজের নিজস্ব প্রতিবেদক এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের প্রচার এবং প্রকাশনা সম্পাদক আরিফ শাওন। আরিফ শাওন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মেডিভয়েসকে আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শাওন ভাই, আমরা আলোচনা শুরু করতে চাই এখান থেকে। আপনি জানেন যে চীন এবং বাংলাদেশের 50 বছরের কূটনৈতিক সম্পর্ক উপলক্ষে বাংলাদেশকে 1000 শয্যার একটি হাসপাতাল উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, বা এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো এটি বাংলাদেশের স্বাস্থ্য খাতে কতটা প্রভাব ফেলবে, বিশেষ করে বাংলাদেশের উত্তর অঞ্চলে আসলে উত্তরের জনপদের জন্য কতটা স্বাস্থ্য খাতে প্রভাব ফেলবে বলে মনে করেন? যে কোনো একটা হাসপাতাল যদি করা হয়, সেটা করা হলে তো মনে করেন যে স্বাস্থ্যের জন্য সেটা কোনো না কোনো ভাবে কেউ না কেউ তো উপকৃত হবেন। এবং চীন থেকে আমাদের উপহার দিতে চাচ্ছেন, কেউ আপনাকে উপহার দিতেই পারেন, উপহার দিলে তো উপহার আপনি গ্রহণ করবেন। এখন সেই উপহারটা যদি তারা যে হাসপাতালটা দিয়েছেন অবকাঠামোগত শুধু যদি স্ট্রাকচারটা তারা করে দেন, সেক্ষেত্রে আমরা খুব বেশি উপকৃত হব না, কারণ আমাদের ম্যানেজমেন্ট করার যে ক্যাপাসিটি বা চিন্তা ভাবনা সেটা খুব একটা ভালো না। তাদের ব্যবস্থাপনায় যদি হাসপাতালটা পরিচালিত হয়, সেক্ষেত্রে আমার বিশ্বাস যে আমরা অনেক বেশি উপকৃত হব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে আলোচনা হচ্ছে, সবাই চাচ্ছে তাদের নিজ নিজ জেলায় হোক, নিজ নিজ জেলায় হলে সবারই সুবিধা, সে তার বাসার কাছে একটা হাসপাতাল চাবে। আমার মনে হয় 64 জেলার সমস্ত জেলা থেকেই মানুষ এটার জন্য দাবি জানিয়েছেন যে চীনের এই উপহারটি যেন তাদের জেলায় হয়, এবং এর জন্য তারা যে জনমত গঠনের জন্য তারা জরিপ করার জন্য বিভিন্নভাবে ফেসবুকে গ্রুপ খুলে প্রচার প্রচারণা চালাচ্ছে, এবং তাদের জেলার পক্ষে যে কেন তাদের জেলায় নেওয়ার সেই যৌক্তিকতা তারা সেই যৌক্তিকতাগুলো তারা উপস্থাপন করছেন। মানে বিভিন্ন সময় ধরেন ওই যে আপনি যে ত্রাণের কোনো কিছু বা যে কোনো কিছু একটা হইলে যেমন সবাই চায় যে আমার কাছে আসুক বা আমার দরকার, ঠিক এরকম একটা বিষয় হয়ে গেছে যে এই চীনের এই উপহারটা সবাই চাচ্ছেন। যে চাইলো সেই কি পাবে, বিষয়টা কি এমন না? চীনের কিছু পরিকল্পনা আছে, যে চাবে সেটা তো কখনোই পাবে না। এখানে চীন যেহেতু দিচ্ছে, চীন এবং আমাদের দেশের সরকার এটা বৃহৎ স্বার্থ দেখবে, চীনেরও স্বার্থ দেখবে এবং আমাদের জনগণেরও স্বার্থ দেখবে। এগুলো দেখে তারপরে স্থান নির্ধারণ করবে যে কোথায় দিলে বেশি মানুষ এর সুবিধাভোগী হবে, বেশি মানুষ উপকৃত হবে। সেই বিষয়গুলো নির্ধারণ করে সরকার তখন চিন্তা করবে যে এটা কোথায় করা যায়। বাকি যতদূর আমি জানি যে প্রাথমিকভাবে তাদের একটা পরিকল্পনা আছে যে এটা কোথায় করবে। উত্তর অঞ্চলে যেহেতু হাসপাতালটা হবে, সেক্ষেত্রে নীলফামারী তারা একটা যুক্তি তুলেছেন যে তাদের ওইখানে একটা মেডিকেল কলেজ আছে, যে কারণে তারা চাচ্ছেন যে ওইখানে হাসপাতালটা হলে সঙ্গে যে একটা সম্পৃক্ততা হাসপাতাল এবং মেডিকেল কলেজ সেটাই হবে। পঞ্চগড় এক সাইডে, পঞ্চগড় একেবারে এক কোনায়, তারা বলতেছে তারা বঞ্চিত, তারা চায় যে তাদের ওখানে হোক। আর একটা হচ্ছে যে লালমনিরহাটে একটা বিমানবন্দর আছে, তাদের ধারণা যে ওই বিমানবন্দর থাকার কারণে শুধু দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে মানুষ ওখানে আসতে পারবে। এই কারণে অর্থাৎ প্রত্যেকটা জেলা থেকেই তাদের পক্ষে যে স্বপক্ষে যে যুক্তিগুলো আছে সেই যুক্তিগুলো তারা দিচ্ছেন। কিন্তু হাসপাতালটা আমি মনে করি যে এমন কোথাও হওয়া দরকার যেখানে হলে সামগ্রিকভাবে সবাই উপকৃত হবে, সবার জন্য। অর্থাৎ এমন জায়গা করা উচিত যে সব জায়গার মানুষের ওইখানে যাতায়াতের জন্য সুবিধা, অর্থাৎ একটা মিডল পয়েন্ট, সেন্টার করা উচিত যে এই জায়গা থেকে করলে এর আশপাশে এইভাবে ঘুরে মানুষ উপকৃত হবেন বা এর সুবিধাটা ভোগ করতে পারবেন। সেটা দেশের ক্ষেত্রেও চিন্তা রাখা উচিত, সেটা বিদেশি রোগী আসার ক্ষেত্রেও চিন্তা রাখা উচিত। আমাদের দেশের রোগীদের চিকিৎসার পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে যে আমরা বিদেশি রোগীও আমাদের দেশে নিয়ে আসবো। আমাদের দেশে কিন্তু অনেক ডাক্তাররা কিন্তু অনেক মেধাবী। আমাদের দেশের ডাক্তাররা
বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু মানে সেইভাবে চিকিৎসা দিচ্ছেন, বড় বড় জায়গায় করতেছেন, ইউএসএতে, ইউকেতে, সব জায়গায়, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের দেশের ডাক্তাররা সেই দাপটের সঙ্গে চিকিৎসা দিচ্ছেন। তার মানে তারা অত্যাধিক মেধাবী, এবং বাংলাদেশি ডক্টরদের কাছে চিকিৎসা নেওয়ার আগ্রহ বিদেশি অনেক রোগীর বেশি। সেক্ষেত্রে আমাদের দেশে যদি এরকমই হয়, আমাদের দেশে কিন্তু মেডিকেল ট্যুরিজমের মানে সেরকম সম্ভাবনা আছে, আমরা সেগুলো করতে পারছি না। আমাদের সেই দিকে একটু নজর দিয়া সেইভাবে এখন থেকে যদি টারশিয়ারি লেভেলে কোনো হাসপাতাল করা হয়, সেক্ষেত্রে দুইটা ধাপের চিন্তা রাখতে হবে, দেশের রোগী এবং দেশের বাইরের রোগী, দুইটা ক্যাটাগরি করতে পারেন, যে এই জায়গা দেশের রোগীর এই হাসপাতালের এই পাশে দেশের রোগীর চিকিৎসা হবে, এই পাশে বিদেশি রোগীর চিকিৎসা হবে। এই বিষয়গুলো মাথায় নিয়ে করলে আমার মনে হয় বিষয়টা খুব ভালো হবে। খুব বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বিস্তৃতি আপনি নিশ্চয়ই জানেন, যে জেনারেলাইজ একটা হাসপাতাল হলে ভালো হয় না কোনো একটা বিশেষায়িত হাসপাতাল যদি হয় সেটাই ভালো হবে? বিশেষায়িত হাসপাতাল যদি হয় সেক্ষেত্রে ধরেন একটা রোগের জন্যই মানুষ আসে, সব ধরনের রোগের জন্যই জেনারেলাইজ হলেই ভালো হয়। তখন এক জায়গায় যদি মানুষ সব ধরনের সেবা পায়, আমি নিজে ভারতের একটা হাসপাতাল সিএমসি হাসপাতালে আমি ট্রিটমেন্ট করেছি, সেখানকার যে ম্যানেজমেন্ট যেটা তাদের যে ব্যবস্থাপনা, আমি এরকম ব্যবস্থাপনা খুব কম জায়গায় দেখেছি। আমাদের দেশে কিন্তু হাসপাতাল আছে প্রচুর, কিন্তু ব্যবস্থাপনার অভাবে ওই জায়গাটায় আমরা যেতে পারছি না। এটাও যদি আপনার ওইভাবে ব্যবস্থাপনাটা করা হয়, সবকিছু যদি ওই এক জায়গায় থাকে, তাইলে সব ধরনের মানুষ কিন্তু আপনার ওই এক জায়গায় আসবে। আপনি কি ক্যান্সারের জন্য ক্যান্সারকে গুরুত্ব দিবেন, নাকি আপনি কিডনির জন্য গুরুত্ব দিবেন, নাকি আপনি হার্টের জন্য গুরুত্ব দিবেন, আপনি কোন বিষয়টার উপরে স্পেশালিস্ট, নাকি আপনি নিউরোর বিষয়টা করবেন? তার থেকে আমার মনে হয় সব মিলিয়ে একটা জেনারেলিস্ট করা দরকার, যেটা করলে ওই এলাকার সব ধরনের মানুষও সুবিধা পাবেন, পুরো বাংলাদেশের মানুষও উপকৃত হবে। আপনি এর সাথে যদি আরেকটু বলেন যে শুধু সেইখানে একটি 1000 শয্যার হাসপাতালই নয়, এর বাইরে আমরা যতটুকু মানে আলোচনা হচ্ছে 3টা হাসপাতাল মূলত নির্মাণের পরিকল্পনা চলছে, এবং এরই সাথে আরেকটা বিষয় নিয়ে আলোচনা চলছে, মার্কিন একটি কোম্পানি যারা বাংলাদেশে প্রায় 20,000 কোটি টাকার অধিক বিনিয়োগ করে একটা হাসপাতাল করার পরিকল্পনা করছে। আমি এইখানে একটু জানতে চাইবো, আসলে এইভাবে মানে বিদেশি অর্থায়নে বাংলাদেশে হাসপাতাল নির্মাণের আসলে প্রয়োজনীয়তা আছে কিনা এই মুহূর্তে? বিদেশ থেকে যারা অর্থায়ন করবেন তারা তো নিশ্চয়ই, অর্থাৎ আপনি যদি কোথাও বিনিয়োগ করেন, আপনি বিনিয়োগ করে তো আপনি লসের জন্য বিনিয়োগ করবেন না, আপনি তো লাভের জন্য বিনিয়োগ করবেন। কিন্তু আমাদের দেশে যদি বিনিয়োগ করতে চায়, এটা ইতিবাচক, যেখানে যে বিনিয়োগ করুক এটা আমার দেশের জন্যই এটা আসবে, এবং দেশের বাইরের রোগীও এই হাসপাতালগুলো যদি সেই রকম সেই মানের করে, বা তারা যদি এটা ম্যানেজমেন্ট করে, আমাদের দেশের মানুষ এটা যদি ম্যানেজমেন্ট করে, তাহলে এটা কোনোভাবেই সম্ভব না, করতে পারবে না। কারণ আমাদের মেধাবী আছেন, আছেন, সবাই আছেন, কিন্তু আমাদের সেই মন মানসিকতাটা নাই। আমরা যখনই ওই জায়গায় যাব, তখনই একটা হযবরল অবস্থা তৈরি করে ফেলবো, নাইলে যে কোনো একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। সেই সুষ্ঠু যে ম্যানেজমেন্টের যে বিষয়টা, সেটা আমরা করতে পারবো না। শুধু হাসপাতাল নির্মাণে নয়, পুরো ম্যানেজমেন্টের দায়িত্ব তাদের থাকতে হবে। আমাদের ধরেন হাসপাতালের অভাব নেই, আপনার কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে আমাদের কিন্তু টারশিয়ারি লেভেল পর্যন্ত সর্বোচ্চ মানের হাসপাতাল আছে। থাকলে কি হবে, যেমন আমি কিছুদিন আগে, আমার গ্রামের বাড়ি হচ্ছে বাগেরহাটে, আমি বাগেরহাট গেলাম, তখন চিন্তা করলাম যে আমার উপজেলার হাসপাতালটা আমি একটু দেখে আসি। তো উপজেলা হাসপাতালে যাওয়ার পরে দেখলাম যে সেখানে কোনো রোগী নেই, রোগীই নাই, কোনো আউটডোরে কোনো রোগী নেই। খোঁজ নিলাম, তখন ওই যে থানা স্বাস্থ্য কর্মকর্তা যিনি, উনি নতুন গেলেন, 4 দিন হয়েছে উনি গিয়েছেন, ওনার সাথে কথা বললাম। উনি বললেন যে ভাই ডাক্তার আছে মাত্র 2 জন আমার এখানে, মাত্র 2 জন ডাক্তার দিয়ে 50 শয্যার একটা হাসপাতাল চলতেছে। আর উনি কিছুদিন আগে, অর্থাৎ 4 দিন আগে ওনাকে দেওয়া হলো। অপারেশন থিয়েটার, খুব সুন্দর একটা অপারেশন থিয়েটার আছে, কিন্তু সেখানে কোনো অপারেশন হয় না। কেন? সার্জারি ডাক্তার নেই। অ্যানেস্থেশিয়ার জন্য আছে, অ্যানেস্থেশিয়ার ডাক্তার আছেন, কিন্তু সার্জারি নেই। আপনার সব ধরনের ব্যবস্থা আছে, যেমন আপনার কি সমস্যাটা কোথায়, আমাদের একটা না একটা সমস্যা। ধরেন একটা গাড়ির জন্য, গাড়ি যখন আপনি চালাতে যাবেন, একটা গাড়ির জন্য যাত্রী আছে, হেল্পার আছে, কিন্তু ড্রাইভার নেই। তাহলে এই গাড়ি কি মানে গন্তব্যে তো যাওয়া অসম্ভব। আমাদের কিন্তু অবকাঠামোগত দিক থেকে, যন্ত্রপাতির দিক থেকে আমরা কোটি কোটি টাকার যন্ত্রপাতি কিনতেছি, কোটি কোটি টাকার যন্ত্রপাতির পিছনে টাকা খরচ করতেছে। আসলে আলটিমেটলি আমাদের ওই ধরনের কোনো সংকট নাই। আমাদের যা আছে এই সম্পদ, অর্থাৎ এই সম্পদ যদি সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করা হয়, তাইলে এটা সুন্দরভাবে মানুষ সেবা পায়। কিন্তু আমরা সেই ব্যবস্থাপনাটা ঠিকভাবে করতে পারছি না। ব্যবস্থাপনার বিষয়টা কেমন, ধরেন একজন রোগী, আপনি দেখবেন যে হাসপাতাল দরজায় যাইয়া যখন যাবেন, কিছু কিছু ধাক্কাধাক্কি করতেছে,
কে আগে ঢুকবে কে পরে ঢুকবে এসব নিয়ে কিন্তু ধাক্কাধাক্কি হচ্ছে। কেন ধাক্কাধাক্কি হবে? টিকিট কাটার পরে বা ইয়ার পরে একটা সিস্টেম থাকবে, ওইখানে বাইরে একজন লোক থাকবেন, তিনি সিরিয়াল মেনটেন করবেন, তারপরে হচ্ছে তিনি সেইভাবে লোক ঢুকাবেন। যেমন আমি সিএমসিতে যখন ট্রিটমেন্ট করছি তখন দেখছি যখন আমি রিপোর্টিং টাইম দিয়ে দেয় 8টা 9টা 2টা 3টা এরকম একটা, আমি ওই রিপোর্টিং টাইমে যাই আমি রিপোর্ট করে আসলাম যে আমি আসি ফেজে, তখনই সে ওখান থেকে বলে দেয় যে আপনি এই টাইমে আসেন। তার মানে আপনার যদি কাজও থাকে আপনি ঘুরে ফিরে কিন্তু ওই টাইমের ভিতরে আসতে পারেন। তাহলে আর হাসপাতালের দরজার সামনে ধাক্কাধাক্কি হচ্ছে না। যার 11টার সময় সে 11টার সময় আসতেছে, যার 11:11 সে 11:11 আসতেছে, যার 12টা সে 12টায় আসতেছে। আপনার জাস্ট একটা রিপোর্টিং টাইম থাকবে, রিপোর্টিং টাইম মতো আপনি যাই, অর্থাৎ ওই ডাক্তার ওই দিন সারাদিন কয়জন রোগী দেখবে তা ওইখানে ঠিক করা আছে যে আমি আজকে 20 জন রোগী দেখবো। তাহলে 20 জন রোগী দেখতে যার সিরিয়াল 1 নম্বরে সে যদি 9টায় শুরু করে 15 মিনিট তাকে সময় দেবে, 2 নম্বরের রোগী 9:15, 3 নম্বরের রোগী 9:30, তারপরে 4 নম্বর 9:45, এইভাবে কিন্তু আপনার হয়ে যাচ্ছে, সুন্দরভাবে ব্যবস্থাপনাটা হচ্ছে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। আপনি আমাদের দেশের যদি হাসপাতালগুলোর কখনো গিয়েছেন কিনা, যদি টয়লেটগুলোতে যদি আপনি যেয়ে থাকেন, কোনো টয়লেট ব্যবহারের উপযোগী না সরকারি হাসপাতালগুলোতে। সরকারি হাসপাতালগুলোতে এত দুর্গন্ধ এবং এত মানে আপনি চিন্তাও করতে পারবেন না। তাহলে আমাদের ব্যবস্থাপনার ইয়াটা হচ্ছে, আমি আপনাকে আর কি বুঝাচ্ছি যে রুট লেভেল থেকে ব্যবস্থাপনার আমাদের ঘাটতিটা কোথায়। অথচ এই জায়গাগুলো যদি আপনি নক করেন তাহলে আপনার কিন্তু রোগের জায়গাটা কমে আসে। তাই আপনি জানেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেলা হাসপাতালগুলোতে আমাদের ন্যূনতম যে পরীক্ষা নিরীক্ষা যেগুলো আছে, এই পরীক্ষা নিরীক্ষাগুলোর ব্যবস্থা কিন্তু নাই। তো আপনি যে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করেন, এখানে যেই চিকিৎসাগুলো পাওয়া দরকার, যেগুলোর জন্য আমাকে শহরে আসতে হচ্ছে, তো এই চিকিৎসার ন্যূনতম চিকিৎসাটা যদি আমি উপজেলা, জেলা এবং বিভাগীয় হাসপাতালগুলোতে করি, তাহলে আমার তো অবকাঠামোগত তো আছে, হাসপাতাল আবার নতুন করে কেন আবার বানাতে হয়? হ্যাঁ, নতুন করে যে হাসপাতালগুলো বানাবেন এটা আপনি একেবারে টারশিয়ারি লেভেলের যে বিষয়টা সেটা চিন্তা করবেন। আর টারশিয়ারি লেভেলে যেমন আমাদের দেশে যে চাপটা পড়ে, ঢাকা মেডিকেলে চাপটা পড়ে, মুগ্ধ মেডিকেলে পড়ে, সরোয়ার্দীতে পড়ে, মানুষ সব এখানে চলে আসে। বেশিরভাগ মানুষই ঢাকা মেডিকেলের উপরে ধরেন আস্থা করে, কোনো কিছু হইলেই ঢাকা মেডিকেলে চলে আসে। এখন বিষয় হচ্ছে যে সমস্যাটা উপজেলা থেকে সমাধান করা সম্ভব, সেই সমস্যাটা উপজেলা থেকে সমাধান হচ্ছে না। উপজেলা থেকে যদি সে সমাধান হয় বা ইউনিয়ন সাব সেন্টারে গিয়ে যদি সমাধান হয়, সেখানে যদি ডাক্তার থাকে বা সেইভাবে যদি সে সেই জায়গা থেকে ট্রিটমেন্ট পায়, সে জায়গা থেকে যদি তার রোগটা শনাক্ত হয়, সব রোগের জন্য তো জেলা লেভেলে যাওয়ার দরকার নেই, সব রোগের জন্য বিভাগে যাওয়ার দরকার নেই, সব রোগের জন্য ঢাকায় আসার দরকার নেই। কিন্তু ধরেন ঢাকার আশপাশের বিভিন্ন জায়গা থেকে যে কোনো ইস্যুর জন্য কিন্তু মানুষ চলে আসতেছে ঢাকায়। ঢাকার এই আশপাশে তার ঢাকা বিভাগের যে এইগুলো আসতেছে ঢাকা মেডিকেলে চলে আসতেছে। কারণ কি, ওই জেলা পর্যায়ে তারা উপজেলা পর্যায়ে ওই সেবাগুলো পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? সেখানে ডাক্তার সংকট আছে। আর একটা হচ্ছে বড় বিষয় হচ্ছে আস্থার সংকট। সবচাইতে বড় জায়গাটা হচ্ছে আস্থার সংকট। আমরা আমাদের দেশে যে একটা জায়গা যাব বা করব, সেই জায়গাটার উপরে আমরা সেই হাসপাতালটার উপরে আস্থা করতে পারি। চিন্তা করে কি যে এই জায়গায় যে ডাক্তার আছে এরা মনে হয় অত অভিজ্ঞ না, এই উপজেলায় যারা আছেন তারা আসলে কি এটা সঠিক? বিষয়টা তো তেমন না। তারা চিন্তা করে যে আমি এই জায়গায় ট্রিটমেন্টটা যেটা পাবো ঢাকা মেডিকেলে গেলে হয়তো এর থেকে ভালো ট্রিটমেন্ট পাবো, সেই কারণে ঢাকা মেডিকেলে এসে কিন্তু বারান্দায় মানুষ শুয়ে ট্রিটমেন্ট নিয়ে যাচ্ছে। আর ওইখানে যে ফাঁকা বেড আছে সেখানে কিন্তু সে ট্রিটমেন্ট, বেডগুলো অনেক জায়গায় আছে ফাঁকা পড়ে থাকতেছে, কিন্তু রোগী হচ্ছে না। জি, আমরা মূলত এই বিষয়ে আলোচনাটা এখানেই শেষ করতে চাই। আসলে বাংলাদেশের যে অবকাঠামোগত যে হাসপাতাল এই মুহূর্তে উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে আছে, এগুলোকে আধুনিকায়ন করার মাধ্যমেই কিন্তু স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন আনা সম্ভব। যদি প্রয়োজন হয়, আপনি যেটা বলছিলেন যে যদি বিশেষায়িত কোনো হাসপাতাল, যেমন ক্যান্সারের জন্য প্রতিটা বিভাগে যদি ক্যান্সারের জন্য আলাদা কোনো ইনস্টিটিউট হয়, আলাদা কোনো হাসপাতাল নির্মাণ করা হয়, আপনার হৃদরোগের জন্য আলাদা হতে পারে, এভাবে চিন্তা করা যেতে পারে। এই মুহূর্তে আমি যেটা মনে করি, যদি বিশেষায়িত হাসপাতাল প্রত্যেকটা বিভাগে বা জেলা পর্যায়ে অন্তত একটা করে, অর্থাৎ জেলা পর্যায়ে রাখতে পারবে না, বিভাগীয় পর্যায়ে অন্তত রাখা দরকার, যেটা হচ্ছে স্ট্রোকের জন্য। এই মুহূর্তে সব থেকে বেশি আমার মনে হচ্ছে যে স্ট্রোকে, অর্থাৎ আমাদের দেশে তো এখন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এগুলোর বেশি, অর্থাৎ উচ্চ রক্তচাপের কারণে কিন্তু স্ট্রোক প্লাস হৃদরোগের যে সমস্যাটা হচ্ছে, হার্ট অ্যাটাক করতেছে, হচ্ছে সেই কারণে স্ট্রোকের কিন্তু অনেক বেশি বাড়ছে। এটা করোনার পরে আরও বেশি বাড়ছে। কেন বাড়ছে এটা নিয়ে সুনির্দিষ্ট কোনো নেই, তবে করোনার পরে আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি বা দেখছি ইয়াটা বাড়ছে। সে কারণে যদি আপনি মনে করেন যে এই মুহূর্তে বেশি যে ইয়াটা দরকার সেটা হচ্ছে স্ট্রোক, অর্থাৎ স্ট্রোক করলে কিন্তু ওই রোগী সাস্টেন করানো
সম্ভব হয় না, অর্থাৎ তাৎক্ষণিক খুব দ্রুত ট্রিটমেন্ট লাগে, তার কাছাকাছি এরকম হাসপাতাল হোক, সেটা 100 শয্যার হোক, আপনি একটা 8টা বিভাগে 100 শয্যা করে দিয়ে দেন, তাহলে ওই রোগীটা যখন বাগেরহাটে স্ট্রোক করলো, তার কিন্তু ঢাকায় আনতে অর্থাৎ 4 ঘন্টার সে পারবে না, অর্থাৎ 4 ঘন্টার ভিতরে নিয়ে যেতে পারে এরকম জায়গা আপনার রাখা দরকার। যখন ও প্রথম ট্রিটমেন্টটা দেওয়ার পরে প্রয়োজনে তাকে আপনি আর একটা জায়গায় শিফট করে দেন, কিন্তু প্রথম যে প্রাথমিক পর্যায়ে তার যে ট্রিটমেন্টটা দরকার, সেই ট্রিটমেন্টের জন্য কিন্তু তার কাছাকাছি হাসপাতাল অবশ্যই দরকার। আপনি না 10 শয্যার করেন, 20 শয্যার করেন স্ট্রোকের জন্য, সমস্ত আর না হলে সমস্ত জেলা হাসপাতালগুলোতে একটা ব্যবস্থা রাখেন, ইউনিট তৈরি করেন। হ্যাঁ, ইউনিট তৈরি করেন, তাহলে অনেক মানুষের জীবন কিন্তু সেভ হবে। জি শাওন ভাই, আমরা আলোচনাটা এখানে শেষ করছি। আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে বর্তমান সরকার 5ই আগস্টের পর স্বাস্থ্য সংস্কার কমিশনও একটি গঠন হয়েছে এবং তারা অনেকগুলো তাদের প্রস্তাবনা দিয়েছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওষুধ শিল্পে কাঁচামাল। এই কাঁচামাল শিল্পে পর নির্ভরশীলতা কমাতে বাংলাদেশেই মানে দেশেই কাঁচামাল উৎপাদনের একটি প্রস্তাবনা দিয়েছে এবং এই জন্য সরকার যাতে প্রণোদনা সহ আরও যে উদ্যোগগুলো নেওয়ার প্রয়োজন হয় সেগুলো নেয়। তো আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, এই চিন্তাটি আপনি কিভাবে দেখছেন? এটা খুবই ইতিবাচক এবং এটা করা হলে একেবারে যুগান্তকারী একটা সিদ্ধান্ত সংস্কার কমিশন নিয়েছে। কারণ আমি যেটা ইয়াতে বক্তব্য হয়তো 95% বা আমার মনে হয় 98% বাইরে থেকে আনা লাগে কাঁচামাল। সেই কারণে এইটা যদি বাংলাদেশে তৈরি করা হয়, কয়েকটা কোম্পানি ইতিমধ্যে তৈরি করেছে, তো তারা তৈরি করছেন, তা এটা যদি সেইভাবেই সবাই করা হয়, বা এটাকে ওষুধ যেমন আমরা রপ্তানি করতেছি, মাথায় রাখতে হবে এটাও যাতে আমরা রপ্তানি করতে পারি, কাঁচামালটা বাইরের উপরে না করে আমরা আমাদের এখান থেকে রপ্তানি। তাহলে এটার মানে প্রতিবন্ধকতা কোথায়? প্রতিবন্ধকতাগুলো যেটা হচ্ছে না, সেই প্রতিবন্ধকগুলো নানান ধরনের এদের প্রতিবন্ধকতা আছে। এর আগেও উদ্যোগ নেওয়া হয়েছিল, তার জন্য জায়গাও দেওয়া হয়েছিল, কিন্তু সেই সব জায়গা দেওয়া সেখানে বিদ্যুৎ পর্যন্ত সরবরাহ ঠিক মতো হয় না। তাহলে এই বিষয়গুলো তো আপনার দেখতে হবে, এদেরকে প্রণোদনা দিতে হবে। যে জায়গাগুলো করা দরকার, সেই জায়গাগুলো তো এর আগের যে সরকার যারা ছিলেন তারা কিন্তু সেভাবে করেন নাই, তারা শুধু একটা উদ্যোগ নিয়েছেন যে করতে হবে। এখন আপনি যে কোনো বিষয়ে একটা উদ্যোগ নিতে পারেন, কিন্তু উদ্যোগ নিয়ে সেই উদ্যোগটা তো আপনাকে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়নের জন্য তাদের যে ধরনের সাপোর্ট দেওয়া দরকার, সেই ধরনের সাপোর্ট ইতিপূর্বে দেয়নি আগের সরকার। আশা করি এখন যে উদ্যোগ নিচ্ছে এই সরকার সেই সাপোর্টটা দিবেন, কারণ এখানে মানে সরকারের অর্থাৎ আমাদের যে বিশেষ সহকারী আপনি জানেন, তিনি এই বিষয়ে অভিজ্ঞ, অর্থাৎ উনি সাইদুর রহমান স্যার, অর্থাৎ উনি এই বিষয়টা সেভাবেই আমি যেটা মনে করি যে হ্যান্ডেল করবে না। উনি ওইভাবে যদি হ্যান্ডেল করেন তাহলে এই ওষুধের যে সমস্যাটা হয়তো আমরা কয়েক বছরের ভিতরে এই সমস্যার সমাধান আমরা পেয়ে যাবো। এবং ওষুধও মানুষ মানে এখন যে ওষুধের দাম মুহুমুহু বাড়তেছে হচ্ছে, এই জায়গা থেকে অনেক কম মূল্যে মানুষ ওষুধ পাবে। জি, আপনি আসলে যোগ থেকে বলছেন যে এটা খুবই যুগান্তকারী একটি চিন্তা এবং এটি হলে আমরা অন্যান্য খাদ্যদ্রব্যের মূল্য যখন একটু বাড়ে তখন আমরা এটা নিয়ে খুব আলোচনা করি, কিন্তু ওষুধের দাম কিন্তু বিগত কয়েক বছরে ব্যাপক হারে বেড়েছে এবং এটা নিয়ে তেমন আলোচনা নেই, কিন্তু এটা ছাপার আর কিন্তু সাধারণ মানুষ হচ্ছেই। তো আমরা অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। শাওন ভাই, আপনি জানেন কুমিল্লার একটি হাসপাতালে রোগীকে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগে তাদের কনসালটেন্ট বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং আপনি এটা জানেন যে 34,500 টাকার একটি ইনজেকশন দেওয়ার কথা বলে তাকে টাকা নেওয়া হয়েছে, ঠিক আছে 34,500 টাকা, কিন্তু রোগীকে দেওয়া হয়েছে 6,000 টাকা দামি একটি ইনজেকশন। এটি কি আসলে আমরা হয়তো একটা আলোচনা এই মুহূর্তে গণমাধ্যমে এসেছে বা স্বাস্থ্য অধিদপ্তর ব্যবস্থা নিয়েছে বলে জানতে পারছি, এটা কি শুধু একটা ব্যক্তির দায় হিসেবে দেখছেন কিনা, আসলে পুরো স্বাস্থ্য ব্যবস্থা এরকম মানে আছেই কিনা? এই বিষয়টা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাপনা, এই বিষয়টা বছরের পর বছর চলে আসতেছে। যখন কোনো একটা ঘটনা ঘটে তখনই স্বাস্থ্য অধিদপ্তর বলেন, আমরা মিডিয়া বলেন, সবাই ওই বিষয়টার উপরে ঝাঁপাই পড়ি, কিন্তু ওইটা যে সবসময় মনিটরিং করা দরকার বা সেটা কিন্তু আমরা করি না। আর জেলা পর্যায়ে বলেন, উপজেলা পর্যায়ে বলেন, এরকম প্রচুর ক্লিনিক আছে যে সব জায়গায় মানুষ মানে সেবা জায়গায় তারা জিম্মি থাকে। ওই যে উপজেলা পর্যায়ে যখন ট্রিটমেন্টটা মানুষ না পাচ্ছে তখন কিন্তু এইসব ক্লিনিকে তাদের যেতে হচ্ছে। এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে যে এইসব ক্লিনিকে আবার কিন্তু ওই হাসপাতালে যে 2-1 ডাক্তার উপজেলায় আছেন তারাই প্র্যাকটিস করেন, যদিও তারা অনেক সময় আছেন যে করে থাকেন যে এইসব বিষয় যখন ওঠার পরে তারা কিন্তু এই বিষয়গুলো ওনাদের কারণেই আবার ওই ক্লিনিকগুলা পার পেয়ে যায়। তো এই ক্লিনিকদের মালিকদের এইরকম শুধু তো এই অভিযোগটাই না, এখানে কিন্তু আরো ক্লিনিক মালিক পক্ষের বিরুদ্ধে আরো কিছু অভিযোগ থাকে। তাদের অযাচিত টেস্ট দেওয়ার জন্য প্ররোচিত করা হয় চিকিৎসকদেরকে,
তারপর অপারেশনের যেটা অপারেশনের প্রয়োজন নেই, অপারেশন করার জন্য, সিজারের জন্য, এরকম তো অনেক অভিযোগ আছে। তো এইগুলো মনিটরিং করাটা কতটা গুরুত্বপূর্ণ মনে করেন আপনি? এটা অবশ্যই সবসময় মনিটরিং এর উপরে রাখা দরকার। প্রত্যেক সপ্তাহে এটা মনিটরিং করা দরকার। আপনি একটা সপ্তাহ গ্যাপ দিবেন, সেই একটা সপ্তাহ পরেই এটা আবার ওরা ওদের মতো করে। এখন তারা তো উপজেলা পর্যায়ে ব্যবসা করতে বসেছে, ব্যবসাটা তারা মানবিকভাবে ব্যবসা করুক, ব্যবসাটা ব্যবসার মতো করুক। এই যে ধরেন 34,000 টাকার ওষুধ যে ইঞ্জেকশনটা, তারা ওইখানে দেখা যাচ্ছে 2,000 টাকা ব্যবসা করবে, কিন্তু সে 2,000 টাকা না করে 6,000 টাকার ওষুধ দিয়ে সে ব্যবসা করলো কত? ওইখানে সে ব্যবসা করলো ধরেন 28,000 টাকা সে ওইখানে ব্যবসা করলো। কিন্তু এইভাবে ডাকাতি ব্যবসা না করে আমাদের মানবিক হওয়া উচিত, যে আমরা ব্যবসা করব, ব্যবসার মতো আমরা ব্যবসা করি। তো আজকে আমার একটা হাসপাতাল আছে, আমি সেই হাসপাতালে একজন রোগীকে করতেছি। আজকে যদি আমার হাসপাতাল না থাকতো, এই রোগীটা যদি আমি হইতাম, এইভাবে চিন্তা করা উচিত মানুষের। শুধু ধরেন যে মনিটরিং করেও সবসময় বন্ধ করতে পারবে না। আপনি মনিটরিং করবেন, ও একটা না একটা ফাঁক ফোকর, একটা না একটা যে অপরাধ করা সে কিন্তু করবে। অর্থাৎ আমাদের নিজেদের জায়গা থেকে নিজেদের শুধরাইতে হবে। আমরা যদি শুধরাতে না পারি, সেক্ষেত্রে কিন্তু এগুলো সমাধান হবে না। কিন্তু মনিটরিং এর জায়গাটাও কিন্তু রাখতে হবে। কিন্তু আমরা কি করি, মনিটরিং এর যে জায়গাটা সেটা কিন্তু আমরা ঠিক মতো করি না। যখনই ঘটনা ঘটে তখনই আমরা ওটার উপরে ঝাঁপাই পড়ি। ঘটনা শেষ, এক সপ্তাহ যাবে, এক সপ্তাহ পরে আর ওটা কোনো ইস্যু নেই। মনে হয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অবশ্যই এরকম মনিটরিং সেল থাকা উচিত এবং এটা নিয়ে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা উচিত, যে ঘটনাটি ঘটছে মূল হাসপাতালে, যাতে এটা দৃষ্টান্ত হয়ে থাকে। শাওন ভাই, আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আপনি জানেন যে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালিক, তার গতকালের খবরে তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তার স্ত্রীকে 3 বছরের। তো স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক, তাকে নিয়ে আলোচনা হচ্ছে। আমরা এর আগেও নিউজ রুমে এই দুর্নীতির বিষয়ে আলোচনা করছি। আপনার কাছে একটু জানতে চাই যে এই স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালকের যে দুর্নীতির বিষয়টি সামনে আসলো, যদিও এই মামলাটি কিন্তু 2021 সালের করা একটা মামলা। তো আমরা এই যে 5 আগস্টের পরে একটা পরিবর্তনের কথা বলছি, তাহলে এই বিগত সরকারের আমলে যে দুর্নীতিগুলো স্বাস্থ্য খাতে হয়েছে, এই দুর্নীতির কই মামলাও তো তেমন আমরা কোনো খবর দেখলাম না, বা যাদের বড় বড় নাম, যে নামগুলো চলে আসছিল গণমাধ্যমের খবরে, সেই দুর্নীতির বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা হলো? কোনো দেখতেছি না তো তেমন কিছু এখন পর্যন্ত। আসলে এই পরিবর্তনের পরে স্বাস্থ্য খাতের যে দুর্নীতির বিষয়গুলো, এই বিষয়গুলো এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা যে নিয়েছে, এরকম দৃশ্যমান কোনো কিছু নাই। তবে আমার জানা মতে কয়েকটা বিষয় নিয়ে দুদক তদন্ত করতেছে, দুর্নীতি দমন কমিশন, তো এইগুলো অনুসন্ধানে নেমেছেন। কিন্তু এই বিষয়গুলো যেমন আগে মিঠুর আলোচিত, আমরা মিঠুর কথা শুনেছি, এছাড়া আরো কয়েকজন আছেন যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তাদের বিষয়ে ওই আমলেও কোনো ব্যবস্থা হয়নি, এই আমলেও ব্যবস্থা নেই। কেন ব্যবস্থা নিবে? এইগুলা আমার মনে হয় না যে তারা খুব বেশি ব্যবস্থা নিতে পারবে খুব বেশি মানুষের ভিতর। কারণ কেন ব্যবস্থা নিতে পারবে না? আমরা সবাই অসৎ মানুষ, আমরা সৎ না। আমাদের এখানে যারা দায়িত্বের যারা আছেন, তাদের 100 জনের ভিতরে 99 জন হচ্ছে অসৎ, আর একজন সৎ থাকতে পারে। সেই একজন সৎ মানুষের পক্ষে এই অসতের বিরুদ্ধে লড়াই করা সম্ভব না। সে কাগজপত্রে কোনো না কোনো ভাবে প্রমাণ করবে যে সে নির্দোষ। আর কাগজ যখন আপনার ওই 99 জন অসৎ মানুষ তাকে সমর্থন করবে, তখন আপনি কিভাবে একা তাকে করবেন? তাহলে কি আমাদের রাষ্ট্রযন্ত্রের বাইরে কি যারা এই পাওয়ারফুল, তারাই বেশি শক্তিশালী? হ্যাঁ, তারাই শক্তিশালী। তারা তো টাকা দিয়ে সবাইকে কিনে ফেলে। আপনি তার বিরুদ্ধে কথা বলবেন, কালকে সে আপনাকে কেনার চেষ্টা করবে। আপনার দুর্বল পয়েন্ট কোথায় আছে? যদি মনে করে যে না, তার দুর্বল পয়েন্ট তার ছেলে, তার ওয়াইফ, তার মা, তার বাবা, সেই জায়গায় তারা নক করবে। তারা নক করে সেই জায়গাটা তারা আটকায়, সেখান থেকে আপনাকে কোনো না কোনোভাবে আটকাবে। ধরেন টাকা আপনি খান নেই, কিন্তু কোনো না কোনোভাবে তারা আপনাকে ওইখানে আটকাই দেবে, অন্য কাউকে টাকা খাওয়াইয়া সেবা আপনার আটকাই দেবে। যে কারণে এই বিষয়গুলো আমার মনে হয় না যে এটা পারবে এইসব। কারণ কেনাকাটায় যে পরিমাণ দুর্নীতি আমাদের দেশে হয়, এর আগে শুনছেন যে যন্ত্রপাতি না দিয়ে বিল নিয়ে গেছে, কি হয়েছে? এক দেশের সিল দিয়ে দেখা যাচ্ছে সিল, এটা হলো কোন জাপানিজ কোম্পানির সিল দিয়েছে, কিন্তু প্রোডাক্টটা আসছে আরেকটা দেশ থেকে। প্রোডাক্ট তো আমাদের দেশেই অনেক জায়গায় তারা নিজেদের মতো করে বানায়, ইন্ডিয়ান প্রোডাক্টটা নিয়ে অন্য জায়গার লাগাই দিচ্ছে। একজন ঠিকাদার আমাকে বলছে যে দেখো, মামলাটা হইলো আমার নামে, এই মন্ত্রী থেকে শুরু করে আমি পিয়নকে পর্যন্ত টাকা দিছি এই কাজের। অর্থাৎ সবার নির্দিষ্ট পরিমাণ কমিশন আছে, সবাইকে আমি সেই হারে কমিশন দিয়ে দিই, তারপরে আমি সেইখানে যন্ত্রটা দেই, বা সেইখানে আমি একটা অপরাধ করলে আমি করি। কিন্তু মামলাটা হওয়ার বেলায় তো শুধু আমার নামে হয়, মন্ত্রীর নামে তো হয় না। কিন্তু মন্ত্রী তো তার ঠিক মতো পার্সেন্টেজটা নিয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? কি আশা করেন এই মানুষের কাছ থেকে? আপনি কয়েকদিন আগে একটি রিপোর্ট করেছেন মামা ভাগ্নের আলাদিনের চেরাগ, এই দুর্নীতি সংক্রান্ত বিষয়ে। আমরা এটা বিষয়ে একটু শুনতে চাই আপনার কাছে। হ্যাঁ, এটা হচ্ছে নিউরোসায়েন্সের নিউরোসায়েন্সের বিষয়টা। যেমন নিউরোসায়েন্সে কিন্তু সেবার মান ভালো, চিকিৎসা ভালো, সবই ভালো।
কিন্তু ওইখানে যুগ্ম পরিচালক অর্থাৎ প্রকল্প পরিচালক বদরুল আলম এবং ওনার ভাগ্নে এমদাদুল হক সাদেক। তা ওই সাদেক মামা যখন প্রকল্প পরিচালক হলেন তারপরেই সাদেকের অবস্থার উন্নতি। একজন প্রশাসনিক কর্মকর্তা ঢাকায় কিভাবে ফ্ল্যাট কেনে, কোটি কোটি টাকা কিভাবে তার আসে, এবং নির্দিষ্ট একটা ঠিকাদারি প্রতিষ্ঠানকে তারা কাজ দেয়, ভিক্টর ট্রেডিং কর্পোরেশনকে। আরো কয়েকটা ইভেন নিউরো সায়েন্সে অনেক ঠিকাদারি প্রতিষ্ঠান আছে এখন টেন্ডার জমা দেয় না, কারণ কি দিলে কাজ পায় না। তারা চিন্তা করে যে কোনো না কোনোভাবে আমার কাজটা একে দিতে হবে। এক পর্যায়ে প্রথমে ভিক্টর ছিল অন্য এক ব্যক্তি, সেই ভিক্টরের সঙ্গে কিন্তু মানে গোপন চুক্তিতে ঢুকে গেছে তার ভাগ্নে বদরুল আলমের ভাগ্নে এমদাদুল হক সাদেক। তার দুর্নীতির যখন বিষয়গুলো উঠলো, একজন সাংবাদিক দিন মোহাম্মদ স্যারকে আমরা অনেক শ্রদ্ধা করি, একজন সাংবাদিক তার কাছে প্রশ্ন করেছিলেন তার বিষয়ে। তখন বললো যে আপনি আমার কাছে আসছেন কেন, আপনি দুদুকে যান। তার মতো ব্যক্তির জবাবটা ছিল এরকম যে আপনি দুদুকে যান, ও তো ভালো মানুষ, সাদেক ভালো মানুষ, এই জন্য সাদেকের বিরুদ্ধে লোকজন লাগে। যদি ভালো মানুষই হয়, একজন প্রশাসনিক কর্মকর্তা কয় টাকা বেতন দেয়, তাহলে তার ঢাকায় কিভাবে সে ফ্ল্যাট কেনে, সে একটা নিশান গাড়িতে চলে, তার পরিবারের সদস্যরা সরে, কিভাবে সম্ভব? এই গাড়িটা ভিক্টরের নামে কেনা। এরকম প্রত্যেকটা সময় প্রত্যেকটা কেনাকাটায় দুর্নীতি হয়। এর জন্য ধরেন কেনাকাটার জন্য স্ট্রং তাদের কাগজে আপনি তাদের খুব বেশি করতে পারবেন না, কিন্তু আমার কাছে কিছু কাগজ আছে যার ভিত্তিতে আমি নিউজটা করতে পারছি। এবং নিউজের পরবর্তীতে তারা প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদে তিনি যে বক্তব্য দিয়েছেন, আমি তার সেই বক্তব্য আগে থেকেই নিউজে আমি দিয়ে দিয়েছি। একটা মেশিন ওয়ার্ম নামে একটা মেশিন কেনার যে তারা প্রক্রিয়া করেছিলেন, আমার কাছে এটারও এভিডেন্স আছে যে প্রক্রিয়া শুরু হয়েছে, এটার জন্য বরাদ্দ হয়েছে, সবকিছু আমার কাছে আছে। কিন্তু পরবর্তীতে নিউজের পরে দেখলাম যে তারা বলছে যে এটা কেনার কোনো প্রক্রিয়া শুরু করেননি। ঠিক আছে, এরপরে মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন হচ্ছে। আজকে সম্ভবত তদন্ত কমিটি যাবেন। মানে একটা আমরা যতটুকু জানি যে একটা যদি কোনো যন্ত্রপাতি কেনা হয়, এটা যখন টেন্ডার করা হয়, তো এই টেন্ডারে কি শুধু ভিক্টরই পাচ্ছে? সবসময় ভিক্টরই পাচ্ছে, কারণ কি টেন্ডারের বেশিরভাগ সময় ভিক্টর পাচ্ছে, আর একটা প্রতিষ্ঠান পাচ্ছে, আমি নাম না বলি, তাদের সঙ্গে আবার তাদের গোপন চুক্তি আছে, ভিক্টরকে না দিলে তোমাকে দেব। কারণ যদি আপনি 10টা কাজ ভিক্টরকে 10টা কাজের ভিতরে 10টাই ভিক্টরকে দেন, এটা পুরোপুরি চোখে লাগবে। সেই জায়গায় আপনি ভিক্টরকে দিতেছেন 60টা, ওকে দিলেন 3টা, বা ওকে দিলেন 6টা, ওকে দিলেন 6টা, এইভাবে কাজটা এইভাবে হচ্ছে। ওইখানে একটা বিষয় হচ্ছে যে ওখানে স্পেসিফিকেশন যেটা, অর্থাৎ আমি যে কাজ আপনাকে দিব সেইটা ঠিকাদাররা জানে যে কোন ঠিকাদারের কোথায় কি দুর্বলতা আছে। তখন বলে দেয় যে ওই ঠিকাদার এই কাজটা, এই মেশিনটা যখন কিনবেন তখন এই বিষয়গুলো উল্লেখ করেন, এই বিষয়গুলো কোনো ঠিকাদারের নাই, এটা আমার আছে, কোনো প্রতিষ্ঠানের নাই। এই পয়েন্টে যদি দেন তাহলে ওই কাজগুলো আমি ছাড়া আর কেউ এখানে পাবে না। ওরা স্পেসিফিকেশনে সেই বিষয়গুলো উল্লেখ করে। মানে যে কোনো মেশিন ধরেন কেনার ক্ষেত্রে বা কেনাকাটার ক্ষেত্রে যদি ওই প্রতিষ্ঠানের পরিচালক বা ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি অনেস্টলি করে, তাহলে কোনোভাবেই সম্ভব না। কিন্তু তাদের বা তাদের আশপাশে যারা দেখা যাচ্ছে অনেক সময় প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে জড়িত নন, কিন্তু ওইখানের একজন পিয়ন জড়িত, ওই পিয়নের কথা আবার প্রতিষ্ঠান প্রধান শোনেন, ওই পিয়নকে দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তাকে বুঝায় যে স্যারকে এইভাবে বুঝাবেন, স্যারকে এটা করবেন, স্যার এটা মনে হয় ভালো। ওই জাস্ট তখন স্যার একটু ভরসা পেল যে অমুক তো বলছে, যে আবার কয়েক যে স্যার এটা তো খোঁজ নিলাম, ওই মেশিনের চাইতে এই মেশিনটা একটু ভালো। এই যে মানে থার্ড পারসন দিয়ে তাদেরকে করতেছে, তৃতীয় পক্ষ দিয়ে তাদেরকে অন্যদিকে তাদের মোটিভেশনের যে চেষ্টাটা করতেছে, এই কাজগুলো মানে পুরো একটা চক্র কাজ করে। হ্যাঁ, পুরো একটা চক্র কাজ করে এই কেনাকাটার ইসে। আমি এই বিষয়টা নিয়ে যে আগে চ্যানেল 24-এর একটা প্রশ্নোত্তর পর্বে সাইদুর রহমান স্যারকে প্রশ্ন করেছিলাম যে এই বিষয়গুলো যে কতদূর কি পদক্ষেপ নিয়েছেন বা ভবিষ্যতে কি নেবেন। স্যার এই প্রশ্নের কোনো উত্তর দেননি। কেনাকাটার একটা বিষয় করা যায়, সেটা হচ্ছে যে কেনাকাটার দুর্নীতি রোধে আপনি সরাসরি ইন্টারন্যাশনাল যে মাল্টিন্যাশনাল যে প্রতিষ্ঠানগুলো আছে, আপনি তাদের কাছ থেকে পারচেস করেন। আপনার হাসপাতালে টেমারি মেশিন লাগবে, আর কেনাকাটাগুলো কিন্তু মানে ছোট ছোট যে যন্ত্রপাতিগুলো লাগে এগুলোর প্রতি গুরুত্ব দেয় না, এগুলো কিন্তু কম গুরুত্ব দেয়। কারণ কি জানেন, যে ছোট মেশিনে তো চুরিটা কম করা যায় বা চুরি হয় না, কিন্তু যখন আপনি একটা বড় ধরেন একটা এমআরআই মেশিন কিনবেন, একটা সিটি স্ক্যান মেশিন কিনবেন, ওইখানে কিন্তু আপনি কোটি কোটি টাকা সরাই ফেলতে পারতেছেন। সেই কারণে বড় মেশিনের প্রতি হচ্ছে কেনাকাটার ক্ষেত্রে আমাদের ঝোঁকটা বেশি থাকে। ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে যদি আপনি সরাসরি পারচেস করে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার তখন এইখানে একটা কথা আছে যে ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে যদি আমরা পারচেস করি, তাহলে তো আমরা ওই যে মানে
বিক্রয়োত্তর পরবর্তী যে সেবাটা সেটা আমরা পাবো না, যে ওয়ারেন্টি পিরিয়ডে যে সেবাটা সেটা পাবো না। এখন আপনার দেখার বিষয় যে আপনি এই দেশীয় কোম্পানির কাছ থেকে যখন মানে যারা এখানে দেশীয় কোম্পানি বলতে যারা এখানকার মানে পরিবেশক তাদের কাছ থেকে আপনি নিয়ে কতবার আপনি সেই সেবাটা পেয়েছেন বা তার জন্য কত টাকা আপনাকে খরচ করতে হয়েছে। কিন্তু যাদের এখানে পরিবেশক আছে, ধরেন আপনি যে কোনো XYZ একটা কোম্পানি থেকে কিনবেন, কিন্তু তার বাংলাদেশে কিন্তু ডিলার আছে, ধরেন সে কিন্তু আপনাকে বিক্রয়োত্তর সেবা দিতে বাধ্য। একটা মোবাইল কিনলে আমরা ধরেন কিনছি আমি বসুন্ধরা থেকে, আমি কি আর একটা জায়গায় ওই কোম্পানির গেলে সেখান থেকে আমি ওই ওয়ারেন্টি পিরিয়ডের সেবাটা পাবো না? অবশ্যই পাবো। এই জন্য আমার হচ্ছে যে যদি ওই কাজটা করতে পারে তাহলে অনেকটা দুর্নীতি কমে আসবে। তো আমার মনে হয় যেহেতু বর্তমান সরকারের প্রতি মানুষের একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে, আমরা আশাবাদী যে এগুলো একটু পরিবর্তন আসবে। শাওন ভাই, আমরা আলোচনার একদম শেষের দিকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা মেডিভয়েসে এই বিষয়গুলো নিয়ে সবসময় আমরা আলোচনা রাখি বা আলোচনা হয়, কারণ এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটতেছে। আমি যদি এই বিষয়ে একটু আপনারও একটু মতামত জানতে চাই, যে আপনি যদি বলেন যে ভোলায় ভুল চিকিৎসার অভিযোগে পরপর 2 দিন চিকিৎসকের উপর আক্রমণ হয়েছে এবং রংপুরের তারাগঞ্জে এক অন্তঃসত্ত্বা চিকিৎসকের উপর হামলা হয়েছে। আসলে এই হামলার নিউজগুলো আপনি গণমাধ্যম কর্মী হিসেবে আমার মনে হয় প্রায় সময় আপনি নিজেও করে থাকেন বা দেখে থাকেন। আপনার কাছে জানতে চাই এগুলো আসলে কবে থামবে? না, এটা অবশ্যই থামানো দরকার। যে একজন চিকিৎসক তিনি তো সবসময় চেষ্টা করেন যে তিনি রোগীর জীবনটা সেভ করার চেষ্টা করেন, বা যে কোনো কারণেই ধরেন একজন চিকিৎসকের কাছে যখন রোগী যান তখন চিকিৎসকের চেষ্টা থাকে যে না, এই রোগীটাকে আমার সুস্থ করতে হবে, ভালো করতে হবে। তখন অনেক সময় আছে 2-1টা ক্ষেত্রে হতেও পারে, সেই কারণে যে চিকিৎসকের উপরে হামলা করতে হবে, চিকিৎসককে মারধর করতে হবে, এই করতে হবে, এটা করা যাবে না। এর থেকে আমাদের সবাইকে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। এখন এখানে 2 পক্ষের মানে জনগণের সচেতনতার যে একটা বিষয় আছে, যে আমি কেন চিকিৎসকের গায়ে হাত তুলবো বা চিকিৎসককে মারবো, আমি তো তার কাছেই নিয়ে গেছি আমার রোগীটা কি করার জন্য। এখন চিকিৎসকের অনেক সময় যে ভুলের যে বিষয়টা, ভুল কোনো সময় হতেও পারে। চিকিৎসা যদি ভুল মনে হয় আপনার, আপনি তো নিজে ডিসিশন নিয়ে বলতে পারবেন না যে আমরা যে ভুল হয়েছে এটা। তা ভুল যদি আপনার মনে হয়ে থাকে তাহলে সেটা আপনি অভিযোগ করতে পারেন। অভিযোগ করার পর তদন্তকারী দল গঠন হবে, তদন্ত করার পর সিদ্ধান্ত দেখা যাবে যে আসলেই চিকিৎসক ভুল করেছে, তখন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে। এমনিই গ্রামে ডাক্তার থাকতে চায় না, তারপরে যদি আবার ভুলের অভিযোগ দিয়ে এরকম মনে করেন যে একজন ডাক্তারের গায়ে হাত তোলে, তাহলে সেখানে ডাক্তার থাকবে। এই যে গ্রামে যে অনেক জায়গায় ডাক্তার যেতে চায় না বা থাকে না, এটাও কিন্তু একটা কারণ। নিরাপত্তাহীনতায় ভোগে, যে হুটহাট করে কে কোত্থেকে কোন নেতা আছে আছে বা কার আত্মীয় স্বজন একটু হয়েছে সে আইসে থামানো, অবশ্যই থামানো প্রয়োজন। একেবারে কঠিন ভাবে একটা করা যে কোনোভাবে ডাক্তারের গায়ে হাত দেওয়া যাবে না, ডাক্তারের গায়ে যদি কেউ হাত তোলে তার এই কয় মাসের জেল হয়ে যাবে বা 6 মাসের জেল হবে, এরকম একটা বিধান করে দেওয়া। কেন সে ডাক্তারের গায়ে হাত দেবে? ডাক্তার তো তার বকাঝকা করে নেই, ডাক্তার তো তাকে গালি দেয় নাই, ডাক্তার তো তার গায়ে হাত তোলে নাই, ডাক্তার তার পেশেন্টটা বাঁচানোর চেষ্টা করছে। সেখানে দেখা যাচ্ছে ডাক্তারের ভুল হতেই পারে, সেটা হইলে সেইভাবে তার যে যথাযথ কর্তৃপক্ষ আছে সেটা প্রমাণ হইলে সেটা করবে। এর জন্য আবার নিরপেক্ষ একটা তদন্ত কমিটি থাকতে হবে, যে ডাক্তার ভুল করলো কিনা, ইচ্ছাকৃত ভুল কিনা। ইচ্ছাকৃত আসলে আমার মনে হয় না যে কোনো ডাক্তার কখনো করে থাকেন। আর যদি ওই কিছু ক্লিনিক ওই যেটা বললেন যে ইঞ্জেকশন এরকম যে ঘটনাগুলো ঘটে, এগুলো তো কঠোর শাস্তি হওয়া দরকার। কিন্তু এর বাইরে যারা যে সরকারি হাসপাতালে বা বিভিন্ন যারা ট্রিটমেন্ট করে থাকেন তাদের ক্ষেত্রে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না যে আপনি একজন ডাক্তারের গায়ে হাত তুলবেন। আমি চাই যে এর জন্য একেবারে সেরকম কঠিন কোনো একটা শাস্তির বিধান থাকুক। যে আমার মনে হয় এগুলোর জন্য কঠিন শাস্তির ব্যবস্থা থাকা অবশ্যই দরকার। যদি আপনি চিকিৎসা ব্যবস্থাটাকে পুরো দেশের সব জায়গায় যে বিস্তৃতি ঘটাতে চান, আপনি যে একটু আগে যেটা বললেন যে চিকিৎসকরা গ্রামে থাকতে চায় না, অন্যতম একটি কারণ হচ্ছে এইটা যে গ্রামের মাতব্বরদের, গ্রামের প্রভাবশালী লোকদের যদি কারো কিছু সামান্য একটু চিকিৎসা করাতেও কিন্তু, এবং একটু যদি জটিল রোগ হয় সেই চিকিৎসাটা করাতেও কিন্তু চিকিৎসকরা সেখানে ভয়ের মধ্যে থাকে। এবং এই ব্যবস্থা থেকে অবশ্যই বেরিয়ে আসা দরকার যদি আমরা স্বাস্থ্য খাতে একটি পরিবর্তন চাই। শাওন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ মেডিভয়েসকে, অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহে আমরা আরো বিষয় নিয়ে আলোচনায় আসবো। সেই পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।